নাইট্রোজেন সাইকেল নাইট্রোজেন সাইকেল চক্র বা নাইট্রোজেন সাইকেল। তাহলে নাইট্রোজেন সাইকেল আমাদের বায়ুমণ্ডলে মানে অ্যাটমসফিয়ারের মধ্যে the atmospheric nitrogen যেটা মোটামুটি 78% আমাদের বায়ুমণ্ডলের মধ্যে থাকছে। এবার নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডল থেকে আমাদের সয়েল বা মৃত্তিকার মধ্যে ফার্স্ট হলো আবদ্ধ হওয়া, সেকেন্ড, আর এই প্রসেসটা কিন্তু এতটা ইজি না, কারণ আমাদের বডির ভিতরে শরীর বা প্ল্যান্ট বা অ্যানিমাল এদের সবার কিন্তু নাইট্রোজেন প্রয়োজন। 7N14 এলিমেন্ট। তাহলে কোথায় লাগে নাইট্রোজেন? আমাদের যে প্রোটিন হিসেবে আমরা বলি, বডির মধ্যে প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন আছে, তাহলে সেই প্রোটিনগুলির মধ্যে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড শরীরের বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, এবং উদ্ভিদেরও এটা উদ্ভিদের মধ্যেও পাওয়া যাবে এবং প্লান্টের মধ্যেও পাওয়া যাবে। অ্যামাইনো অ্যাসিডের 20 ডিফারেন্ট টাইপস কিন্তু আছে, যেমন গ্লাইসিন, অ্যালানিন, এরকম। তাহলে নাইট্রোজেনটা আমাদের শরীরে কোথায় ব্যবহার হচ্ছে? আমরা যখন এটা আমাদের একটা অ্যামাইনো অ্যাসিড। এবার এরকম আমরা যদি আরো অ্যামাইনো অ্যাসিডকে দেই, সাপোজ নাইট্রোজেন চক্রে কিন্তু এই জিনিসগুলোই খুব ডিফিকাল্ট। NH3 ফাংশনাল কিংবা বন্ধু যেমন H দিলে গ্লাইসিন, এখানে যদি OH দিলে সেরিন, এরকম বিভিন্ন 20টা অ্যামাইনো অ্যাসিড এরকম ভাবে থাকে। এবং এই অ্যামাইনো অ্যাসিডের এই জায়গাটা পরবর্তীকালে আমরা দেখি যে পেপটাইড বন্ড হিসেবে তৈরি।
পেপটাইড। তাহলে আমরা এই জায়গাটা দেখলাম যে বায়ুমণ্ডলের যে রিজার্ভ নাইট্রোজেন আছে তারা অ্যাকচুয়ালি মানে সেই কম্পোনেন্টটা আমাদের প্লান্ট এবং অ্যানিমেলের বিভিন্ন প্রোটিনের মধ্যে আটকে যাচ্ছে এবং প্রোটিন আমাদের শরীরকে গঠন করতে সাহায্য করে। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয়, এই নাইট্রোজেনকে আমরা ক্যাপচার করতে পারি না। যেমন প্লান্টের ক্ষেত্রে আমরা ফটোসিনথেসিস শুনছি, যে ফটোসিনথেসিসে কি হয়, কার্বন ডাই অক্সাইড আর জলের সাহায্যে সূর্যালো 470 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আমরা কি দেখি, গ্লুকোজ C6H12O6 এই গ্লুকোজ ফর্মেশন হচ্ছে। তাহলে এই জায়গাটা থেকে আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা তাহলে নাইট্রোজেনটাকে কিভাবে নিজেদের ব্যবহারে আনি, কে আমাদের হেল্প করে, সেটাকে আমরা প্রথম যে টপিক সেটাকে আমরা বলি নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশনে ফার্স্ট যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কি, যে কেমিক্যাল and physical fixation আছে, অর্থাৎ আবদ্ধীকরণ গুলি আছে। কিন্তু আমরা এখানে বিশেষ করে আলোচনা করতে থাকি বায়োলজিক্যাল ফিক্সেশন, বায়োলজিক্যাল ফিক্সেশন। তাহলে বায়োলজিক্যাল ফিক্সেশন যখন আলোচনা করা হয়েছে সেখানে ব্যাকটেরিয়া কিছু লেগুমিনাস প্লান্ট, শিম্বি গোত্রীয় উদ্ভিদের সম্বন্ধে আলোচনা হয়, তারা সাধারণত কম সময় ধরে বাঁচে। যেমন রাইজোবিয়াম, এজোস্পাইরিলাম, অ্যানাবেনা, তারপর রাইজোবিয়াম, এজোস্পাইরিলাম, এরপরে আমার সায়ানো ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন এলগি, এরা নাইট্রোজেনটাকে আবদ্ধ করতে পারে। যেমন এর পাশাপাশি নষ্ট, অ্যানাবেনা ইত্যাদি ইত্যাদি কি নাম আমাদের বইয়ে আছে। তাহলে বায়োলজিক্যাল ফিক্সেশনের ক্ষেত্রে আমরা যে নামগুলি দেখছি সেগুলো আমাদের প্রথমত মুখস্থ করতে হবে। এবার প্রশ্নটা হলো, এই প্রাণীগুলি এই যে অণুজীবগুলি, মাইক্রো অর্গানিজমগুলি, তারা এই কাজটা কিভাবে করে। তাদের দেহে একটা স্পেশাল এনজাইম থাকে যার নাম কি নাইট্রোজিনেজ, যা মলিবডিনাম, ফেরাস এবং ভ্যানাডিয়াম এরকম কিছু স্পেশাল এনজাইমের মানে অ্যাটম ওগুলোর মধ্যে থাকে। এবং এই প্রসেসটা টোটাল করার জন্য নাইট্রোজেন যে গ্যাসটা থাকে, নাইট্রোজেন কি তিনটা সমযোজী বন্ধন ওদের মধ্যে থাকবে। এই নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন প্লাস 8E ইলেকট্রন যখনই কোনো জায়গা থেকে বের হয়ে যায় তখনই আমাদের কি মানে অক্সিডেশন ইজ লসিং, ইলেকট্রন লস করে এই প্রক্রিয়াটা যখন হচ্ছে তখন এইটার সাথে আমাদের কি এটিপিও ব্যবহার হয়। এটিপি ব্যবহার হওয়ার পর আমরা এখানে প্রথম NH3+, পরবর্তীকালে এটা অ্যামোনিয়া গ্যাসের থেকে আমরা পরবর্তীকালে NH4+ অ্যামোনিয়াম আয়ন হিসেবে পাই।
এবং এই প্রত্যেক সময় এটিপি কিসে কনভার্ট হয়ে যাবে 16 অণু এডিপি। এটা মধ্যে আরো অনেক কিছু আছে, আমি তোকে যতটুকু বুঝাবো। তাহলে ফার্স্ট এই এনজাইমটার জন্য এই অণুজীবগুলি তারা নাইট্রোজেনকে সরাসরি ব্যবহার করে তারা কি অ্যামোনিয়াতে কনভার্ট করে দিল। এইবার সেকেন্ড স্টেপ কমপ্লিট। এরপরে অ্যামোনিয়াকে দুই ধরনের ব্যাকটেরিয়া কাজ করবে। একটা কি নাইট্রোব্যাক্টার বা নাইট্রোসোফায়ার, আর এটা কি তাহলে নাইট্রোসোফায়ার নাইট্রো যে অ্যামোনিয়া যে নাইট্রিফিকেশন, এবার কি আসছে নাইট্রিফিকেশন। এই নাইট্রিফিকেশনের সময় আমরা কি দেখব, ওই যে অ্যামোনিয়াম আয়নটা আছে NH4+, সেটা আবার কিছুটা অক্সিজেনের সাহায্যে কিসে কনভার্ট হবে, প্রথম নাইট্রাইট। তাহলে এখানে যে নাইট্রোসোফায়ার যে ব্যাকটেরিয়াগুলি থাকবে তার নামের মধ্যে একটা কি নাইট্রোব্যাক্টার। হ্যাঁ, পরে আমি একটু বই থেকে আবার একটু আলোচনা করব নাইট্রো। তাহলে এইখানে প্রথমে নাইট্রেট উৎপন্ন হলো, এরপরে আবার এটার সাথে অক্সিজেন যুক্ত হবে এবং আরেকটা ব্যাকটেরিয়া এর মধ্যে ইনভলভ হবে নাইট্রোসোমোনাস। এখানে কি নাইট্রোব্যাক্টার, এদিকে কি নাইট্রোসোমোনাস। এই ব্যাকটেরিয়াগুলি ব্যবহার হবে এবং তারপরে কি উৎপন্ন হবে নাইট্রেট এবং নাইট্রেট। এবং এই নাইট্রেট পরবর্তীকালে উদ্ভিদের ব্যবহারযোগ্য, কারণ মাটির মধ্যে যে সমস্ত গাছগুলি আছে তারা কিসের উপর ডিপেন্ড করে, তারা কতগুলি ফিল্ড যারা ক্ষেতের সাথে হালকা যুক্ত আছে, ওরা জানে যে আমরা বিভিন্ন ধরনের এনপিকে সার কিন্তু ব্যবহার করি। তাহলে যখন আমরা ব্যবহার করছি পটাশিয়াম নাইট্রেট, উদ্ভিদের জন্য খুব প্রয়োজন পটাশিয়াম নাইট্রেট, বা আমরা সোডিয়াম নাইট্রেট, এই জাতীয় সারগুলি ব্যবহার করি। অনেকে ডাইরেক্ট অ্যামোনিয়ামকে ব্যবহার করে, যেমন DAP, ডাই অ্যামোনিয়াম ফসফেট, DAP। তাহলে এই যে সারগুলি এগুলো আমরা ব্যবহার করছি, তাহলে নাইট্রোজেন উদ্ভিদরা এখন ডাইরেক্টলি ব্যবহার করতে পারছে। তাহলে উদ্ভিদরা যখন এই জিনিসটাকে ব্যবহার করে, তাহলে উদ্ভিদরা তাহলে তার কি হিসাবে ব্যবহার করছে। সাপোজ এটা একটা প্ল্যান্ট সেল, আমরা যদি দেখি তাহলে আমরা কি দেব, উদ্ভিদরা এখানে তাদের যে নিউক্লিয়াসের মধ্যে কি করে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ তৈরি করার সময় নাইট্রোজেনকে ব্যবহার করে। কারণ ডিএনএ এর মধ্যে কি আছে, অ্যাডিনিন, গুয়ানিন মানে পিউরিন, আর কি পিরিমিডিন, সাইটোসিন, থাইমিন। তাহলে এইভাবে ডিএনএ এর অংশ এবং বিভিন্ন ধরনের প্রোটিন যেগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে থাকবে, সেগুলো কিন্তু পরবর্তীকালে এর মাধ্যমে তৈরি হচ্ছে। এবার প্রাণীরা যখন এটাকে আবার ব্যবহার করে, তাহলে প্লান্ট সেলের থেকে আমরা কি অলরেডি প্লান্ট ব্যবহার করলো, এবার প্লান্টের থেকে আবার কি করবে, এই জিনিসটাই আবার কি অ্যানিমেলরা তাদেরকে ব্যবহার করবে, অর্থাৎ তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করবে, তাই তো। এবার যখন আমরা দেখি যে যত নাইট্রোজেন তার সেটা কিন্তু প্রোটিনেরই অংশ, তাহলে অ্যানিমাল দেহের প্রোটিন হিসাবে কিভাবে গেল, অ্যানিমেলের যে প্রোটিন, এই প্রোটিনের মধ্যে আমরা কিন্তু এই 20টা অ্যামাইনো অ্যাসিড ডাইরেক্টলি আমরা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে নিচ্ছি। যেমন ক্লাস আমরা যখন পড়লাম এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ক্লাস 9, 10, 11, 12 সব ক্লাসে যদি পড়ানো হয়, অর্থাৎ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর নন এসেনশিয়াল, অপরিহার্য আর কতটা তুই উদ্ভিদের থেকে ডাইরেক্ট পাইস, তাহলে আমরা সেটাকে বলি নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তার মানে উদ্ভিদ যখন আমরা খাচ্ছি সেই তার মধ্যে ওই 10টা বা 12টা যে অ্যামাইনো অ্যাসিড আছে,
যেগুলো আমরা উদ্ভিদের খাদ্য থেকে পাচ্ছি সেগুলোকে আমরা কি বলবো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যা নাইট্রোজেন চক্রের মাধ্যমে আমাদের শরীরে ঢুকছে। কিন্তু আর বাকি যে অ্যামাইনো অ্যাসিডগুলি আছে, এই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে বা অন্যান্য কোনো নাইট্রোজেন সোর্স থেকে তারা কিন্তু শরীরের মধ্যে এই বাকি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা প্রাণীরা নিজেদের দেহে কোনো অন্য কোনো খাদ্যবস্তু থেকে সংগ্রহ করতে পারে না, সেটা বডি মেটাবলিজমের মাধ্যমে সেটা কিন্তু বানানো হয়। বিষয়টা কমপ্লিকেটেড। এবার এই টোটাল এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যখন আমাদের বডিতে পেয়ে গেলাম, তখন আমরা কি দেখছি যে নাইট্রোজেন একতরফা কিন্তু ব্যবহার হচ্ছে, হয়ে গেল। এবার তো উদ্ভিদের পর্যন্ত আসলো। এবার পরবর্তীকালে আমরা কি দেখি, অনেক উদ্ভিদ বা প্রাণী তারা কি দেখছি, তারা কি মারা যাচ্ছে, তারা কি ডেথ হওয়ার পর তাদের কি এই যে বডিটাকে ডেড বডি হিসাবে যখন আমরা ট্রিট করছি, এইটার মধ্যে যে নাইট্রোজেন থাকবে সেটাকে কিন্তু আবার ডিনাইট্রিফিকেশন, তার মাধ্যমে ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে ডিনাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে কিন্তু আবার এখানে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এই ডিনাইট্রিফিকেশন কার মাধ্যমে হচ্ছে? সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম এর মতো যে ব্যাকটেরিয়া আছে, যারা কিন্তু ডিনাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে টোটাল জিনিসটাকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে নার্সারে আমরা কি বুঝলাম যে নাইট্রোজেন চক্রে আমাদের নাইট্রোজেন শরীরের গঠন উপাদান হিসেবে পাওয়ার জন্য আমাদের প্রথমে কিছু অণুজীবের মাধ্যমে নাইট্রোজেনের উৎসেচকের মধ্যস্থতায় সেটাকে আমরা ব্যবহারযোগ্য অ্যামোনিয়াম আয়নে কনভার্ট করা হয়। তারপরে নাইট্রিফিকেশন দুটি নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমোনাসের মাধ্যমে নাইট্রাইট আর নাইট্রেট মূলকে কনভার্ট হয়ে গেল। সেইগুলি আবার পরবর্তীকালে কি মাটির মধ্যে বিভিন্ন লবণ বা ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের ফার্স্ট লেভেল ব্যবহারযোগ্য উপাদানে পরিবর্তন হচ্ছে। তারা তখন তাদের বিভিন্ন ধরনের প্রোটিন, ডিএনএ ইত্যাদি ইত্যাদি যা নাইট্রোজেন কম্পোনেন্ট, নাইট্রোজেন অ্যাজ এ ইসেনশিয়াল পার্ট হিসেবে থাকবে, সেটার মধ্যে কনভার্ট করে নিবে। তারপরে উদ্ভিদের উপর যারা আমরা পরভোজী, তারা আমরা কি করি, উদ্ভিদ থেকে খাদ্য হিসেবে সংগ্রহ করি। সেই খাদ্য সংগ্রহ করার পরে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তো অলরেডি বডির মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু যারা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তারা কিন্তু হিউম্যান বডির মধ্যে তৈরি হয়। এর জন্যই তাদেরকে আমরা কি বলছি, যেমন ফিনাইল বডির মধ্যে তৈরি হয়। তাহলে এই ধরনের প্রক্রিয়ার পর উদ্ভিদ প্রাণী জগতের একটা সাম্যতা বজায় থাকে। এবার এইখানে একটা জিনিস কি, এই নাইট্রোজেন চক্র যেমন স্থলভাগেরটা আমরা আলোচনা করলাম, ঠিক জলভাগও হচ্ছে। অ্যাজোলা বা এই যে যেগুলো জলের মধ্যে মানে মাইক্রো অর্গানিজম যেগুলো নাইট্রোজেনের এনজাইমের সাহায্যে থাকবে, তারা কিন্তু এইভাবে সেম একই প্রসেস ফলো করে। তারপরে উদ্ভিদ প্রাণী সবারই মৃত্যু আছে। মৃত্যু হওয়ার পরে কি করতে হবে, মানে এটা আবার ডিনাইট্রিফিকেশন হয়ে যাচ্ছে। আবার কিছু ব্যাকটেরিয়া মাটির ডিনাইট্রিফিকেশনকেও, মাটির যে নাইট্রোজেনটা আবদ্ধ হচ্ছে সেটাকেও কিন্তু বায়ুমণ্ডলে আবার রিলিজ করবে। আমাদের মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কম হলে উদ্ভিদের বেড়ে ওঠা, উদ্ভিদের গ্রোথ সবকিছু তো হয়। যদি আমরা এগ্রিকালচার নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু এটা। এবার নাইট্রোজেন চক্র যখন থেকে আমরা ভালোভাবে বুঝলাম, এর কিন্তু মেরিটস ডিমেরিটস দুইটাই তৈরি হয়ে গেল। কিভাবে? যদি আমরা বেশি পরিমাণে এই ধরনের সারগুলি ব্যবহার করি, তাহলে মাটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, নাইট্রোজেন চক্র ব্যবহারের ফলে এইখান থেকে কিন্তু নাইট্রেট আবার জলের সাথে মিশ্রিত হয়ে আমার কিন্তু HNO3 বা এই জাতীয় অ্যাসিড উপাদানও কিন্তু তৈরি করতে পারে। তাহলে মাটি কি আম্লিক হওয়ার চান্স থাকে। আবার গ্লোবাল যদি নাইট্রোজেন রিলিজ আবার খুব বেশি পরিমাণে হয়, তাহলে কিন্তু আমরা এই দিক থেকে কি দেওয়া যাবে, নাইট্রোজেন পরিবেশের যে 78% নাইট্রোজেন আছে তার ব্যালেন্সও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স। তাই নাইট্রোজেন চক্র আমাদের
এইভাবে চক্রাকারে নাইট্রোজেনটাকে এতদিন যেভাবে পৃথিবীর যে স্টেবিলিটি, তার স্টেবিলিটির জন্য কিন্তু নাইট্রোজেন চক্র এবং এই প্রক্রিয়াটা সাইক্লিক অর্ডারে ঘটে। এয়ার অ্যান্ড সয়েল, তার মিডিলে নাইট্রোজেন ফিক্স। থ্যাংক ইউ।